গুড মর্নিং, ওয়েলকাম টু স্টাডি ইন বাংলা। আজ 30শে আগস্ট 2025-এ কারেন্ট অ্যাফেয়ার্স গুলো আমরা আলোচনা করব। দেখো, প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের বিভিন্ন পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। তার জন্য প্রতিটা প্রশ্ন, প্রতিটা ফ্যাক্ট খুবই মনোযোগ সহকারে দেখবে, বুঝবে। কোনো সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবে। তো চলো, প্রথম প্রশ্নটা শুরু করা যাক। সম্প্রতি 2025 সালের ডায়মন্ড লিগে নীরজ চোপড়া কোন পদক জিতেছেন? দেখো, এটা জিতেছে রৌপ্য পদক। দেখো, ডায়মন্ড লিগ সম্পর্কে তোমাদের বলে দিই। দেখো, সারা বছর ডায়মন্ড লিগের মোট 15টা ইভেন্ট হয়। 15টা ইভেন্ট। যে ইভেন্টের শেষ ইভেন্ট, এইটা ছিল শেষ ইভেন্ট, 2025-এর শেষ ইভেন্ট, যেটা সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠিত হয়েছে। এই জুরিখে যেটা অনুষ্ঠিত, সেখানে আমাদের নীরজ চোপড়া রৌপ্য পদক মানে সিলভার মেডেল জিতেছে। সেটাই আমরা এখানে আলোচনা করব। নীরজ চোপড়া 2025 সালে জুরিখে অনুষ্ঠিত ডায়মন্ড লিগের ফাইনালে, এটা ছিল ফাইনাল মানে শেষ 15তম ইভেন্ট, রৌপ্য পদক জিতেছেন। তিনি 85.01 মিটার শেষ থ্রো দিয়ে এই পদকটি অর্জন করেছে। জার্মানির জুলিয়ার ওয়েবারের পরে দ্বিতীয় স্থান অর্জন করেছে, মানে জুলিয়ার ওয়েবার ফার্স্ট স্থানে আছে। তো প্রথম তিনজনকে আমরা একটু দেখে নিই। প্রথমে আছেন জার্মানির জুলিয়ান ওয়েবার, যিনি 81.57 মিটার থ্রো করেছে। আমাদের নীরজ চোপড়া গোল্ডেন বয়, যিনি 85.10 মিটার থ্রো করেছেন। এবং তৃতীয় আছেন কেশন ওয়ালকার্ট, ইনি ত্রিনিদাদ ও তোবেগোর প্লেয়ার। ইনি 84.95 মিটার থ্রো করেছে। চলো, পরের প্রশ্নতে কি বলছে দেখে নিই আমরা। বলছে, কোন ব্যাংক নতুন দিল্লিতে স্টার্ট আপের জন্য নিবেদিত প্রথম শাখা খুলেছে? স্টার্ট আপ বলতে কি বুঝি আমরা? স্টার্ট আপ বলতে আমরা কম বেশি যেটুখানি বুঝি সেটা হচ্ছে নতুন কোনো বিজনেস আইডিয়ার সাথে নতুন বিজনেস শুরু করা, স্টার্ট আপ। ওকে, মানে এন্টারপ্রেনিয়রশিপ। তো সেটার জন্য প্রথম শাখা খুলেছে কোন ব্যাংক? এটা করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো দেখো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নতুন দিল্লিতে স্টার্ট আপদের জন্য নিবেদিত তাদের প্রথম শাখা খুলেছে। এই শাখাটি কি করবে? এই শাখাটি সরকারের স্টার্ট আপ ইন্ডিয়া একটা উদ্যোগ, যেমন মেক ইন ইন্ডিয়া উদ্যোগ, সেরকম স্টার্ট আপ ইন্ডিয়া একটা সরকারের উদ্যোগ। সেই উদ্যোগকে সমর্থন করার জন্য, উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য এবং উদ্ভাবনাকে, নতুন আইডিয়াকে উৎসাহিত করার জন্য তাদের উপর দৃষ্টি নিবদ্ধ করে এবং এই শাখা স্টার্টআপদের চাহিদা অনুযায়ী সম্পূর্ণ ব্যাংকিং পরিষেবা প্রদান করে। পিএনবি এবং সফটওয়্যার টেকনোলজি পার্কস পার্কস অফ ইন্ডিয়া এর মধ্যে এই সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে এই সেট আপটি স্টার্ট আপ হেল্পিং ব্যাংক সেট আপটি তৈরি করা হয়েছে। ওকে, এই চুক্তির লক্ষ্য হলো স্টার্ট আপগুলিকে আর্থিক সহায়তা প্রদান করা। এবার তোমাদের জন্য একটা প্রশ্ন থাকলো যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের চেয়ারপারসন কে আছে? এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। চলো, পরের প্রশ্নটা আমরা দেখে নিই। বলছে, থাইল্যান্ডে 2025 সালে চিফস অফ ডিফেন্স কনফারেন্স তে ভারতের প্রতিনিধিত্ব করেছেন কে? এটা প্রতিনিধিত্ব করেছেন এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। দেখো, ভারতের ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফ এর প্রধান এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত চিফ অফ ডিফেন্স কনফারেন্স 2025 চলাকালীন ঊর্ধ্বতন প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে বৈঠক করেছেন। এই সম্মেলনটি কোথায় হয়েছে? এটা থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে। এর উদ্দেশ্য কি ছিল? প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি, সামুদ্রিক সহযোগিতায় এগিয়ে নেওয়ার উপর আলোচনা। বহুপাক্ষিক অধিবেশনে পেশাদার সামরিক বিনিময়ের গুরুত্ব তুলে ধরা হয়েছিল। দেখো, পরবর্তী প্রশ্ন শুরু করার আগে বলবো, যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবে, তাতে বন্ধুরা হয়তো উপকৃত হবে। তো চলো, পরের প্রশ্ন শুরু করি। সরকার শুল্কমুক্ত তুলো আমদানি কত তারিখ পর্যন্ত বাড়িয়েছে? এটা বাড়িয়েছে হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত শুল্কমুক্ত তুলো আমদানি। বলছে, 28শে আগস্ট অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে শুল্কমুক্ত তুলো আমদানির সময়সীমা
সময়সীমা 3 মাস বাড়িয়ে 31শে ডিসেম্বর 2025 পর্যন্ত করা হয়েছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে এই টেক্সটাইল খাতে স্থগিত এই পদক্ষেপটি টেক্সটাইল খাত স্বাগত জানিয়েছে। কোন পদক্ষেপটা? একটু আগে পয়েন্টটা পড়ি তাহলে ভালো হবে। 18ই আগস্ট সরকার ঘোষণা করে যে 11% আমদানি শুল্ক 30 সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত থাকবে। এই শুল্ক তুলো আমদানিতে 11% ট্যাক্স দিতে হতো, সেটা 30 সেপ্টেম্বর পর্যন্ত দিতে হবে না, তারপর থেকে আবার দিতে হবে যখন বর্তমান তুলো বিপণন মৌসুম শেষ হবে, এই পর্যন্ত। বলছি এই যে ঘোষণাটা ছিল এটা টেক্সটাইল খাত খুবই স্বাগত জানিয়েছিল, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র যে 50% শুল্ক আরোপ করেছে তার জন্য এটা ভারত সরকার বাড়িয়েছে। ভারতের চলতি তুলো মরশুমে 1 অক্টোবর, তুলো মৌসুমটা হচ্ছে 1 অক্টোবর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত হয়ে থাকে তুলোর মরশুম, কিন্তু প্রায় এই সময় 30 সেপ্টেম্বরের মধ্যে 40 লক্ষ বেল, মানে বেল বলতে এখানে আহ তুলোর একটা বান্ডিল, ঠিক আছে, এই বান্ডিলকে বেল বলে, আহ, আমদানির মধ্যে শেষ করবে বলে আশা প্রকাশ করেছে। সরকার পরবর্তী মৌসুমের জন্য তুলোর ন্যূনতম সহায়ক মূল্য 8% বৃদ্ধি করেছে। পরে দেখো 5 নম্বর প্রশ্ন, পরামর্শদাতা প্রতিষ্ঠান ইওয়াই। ইওয়াই একটা প্রতিষ্ঠান যেখান থেকে এরা বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স নিয়ে গবেষণা করে এবং মত প্রকাশ করে, ঠিক আছে। তো এর মতে কত সালের মধ্যে ভারতের ক্রয় ক্ষমতা, পার্চেজিং ক্ষমতা, পিপিপি বলা হয়, এটি দিক থেকে আহ, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে ভারত। এটা বলেছে 2038 সালে, ওকে, 2038। দেখো ইউআই এই গ্রুপটার নাম হচ্ছে আর্নেস্ট অ্যান্ড ইয়ং, একটা সংস্থা। এরা হলো বিশ্বের অন্যতম বৃহৎ পরামর্শদাতা সংস্থা, যারা কি করে, তারা অডিট, ট্যাক্স কৌশল এবং লেনদেন এবং পরামর্শ পরিষেবা প্রদান করে থাকে। তো এই সংস্থা কি বলেছে যে 27শে আগস্ট প্রকাশ করেছে, জানিয়েছে যে 2038 সালের মধ্যে ভারত ক্রয় ক্ষমতার সমতা দিক থেকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে আবির্ভূত হবে বলে ধারণা করা হচ্ছে। এটি একটি শক্তিশালী জনসংখ্যা, শক্তিশালী সঞ্চয়, একটি টেকসই আর্থিক পথ দ্বারা সমর্থিত। প্রতিবেদনের উদ্ধৃত আইএমএফ আইএমএফ অনুমান করে 2030 সালের মধ্যে অর্থনীতি পিপিপি শর্তে 20.7 ট্রিলিয়ন ডলারে পৌঁছতে পারে। ততদিন পিপিপি র্যাঙ্কিংয়ে ভারত মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং জাপানকে ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এবার বিশেষ একটা কথা শুনে রাখো যে এই যে ইউআই বা আইএমএফ, এদের মত অনুসারে 2030 সালের মধ্যে চীন পৃথিবীর বৃহত্তম অর্থনীতি হিসাবে আত্মপ্রকাশ করবে, যার মূল্য পিপিপি দিক থেকে হবে 42.2 ট্রিলিয়ন ডলার। পরের প্রশ্ন দেখো, 29শে আগস্ট তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির জাতীয় সম্মেলন কোথায় শুরু হলো? এটা শুরু হলো ভুবনেশ্বরে। দেখো তপশিলি জাতি ও উপজাতি কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির 2 দিনের জাতীয় সম্মেলন 29শে আগস্ট উড়িষ্যার ভুবনেশ্বরে শুরু হয়েছে। লোকসভার স্পিকার ওম বিড়লা আনুষ্ঠানিকভাবে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসসি ও এসটি কল্যাণ সংক্রান্ত সংসদীয় কমিটির 30 জন সদস্য অধিবেশনগুলিতে যোগ দিচ্ছেন। কেন্দ্রীয় থিমটি তপশিলি জাতি ও উপজাতি উন্নয়ন এবং অগ্রগতির সংসদীয় ও আইনসভা কমিটির অবদানের চারপাশে আবর্তিত হয়। এই প্রথমবারের মতন জাতীয় রাজধানী মানে দিল্লির বাইরে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। 7 নম্বর প্রশ্ন দেখব, সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর নির্বাহী পরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? নিযুক্ত করা হয়েছে আমাদের ভারতবর্ষের রিজার্ভ ব্যাংকের প্রাক্তন গভর্নর উর্জিত প্যাটেল। দেখো 28শে আগস্ট 2025 তারিখে কর্মী মন্ত্রক
উর্জিত প্যাটেলকে নিয়োগের ঘোষণা দেয়। 3 বছরের জন্য আইএমএফ এর নির্বাহী পরিচালক হিসাবে তিনি নিযুক্ত হবেন। প্যাটেল আইএমএফ বোর্ডে তার নির্বাচনী এলাকা যেমন ভারত এবং অন্যান্য দেশের প্রতিনিধিত্ব করবে। অন্যান্য দেশ বলতে দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশ। এই বহুপাক্ষিক আর্থিক প্রতিষ্ঠানগুলিতে ভারতের জন্য আরেকটি উচ্চ স্তরের আন্তর্জাতিক দায়িত্ব। দেখো, বিগত কিছুদিন যাবত আমরা দেখেছি, এই বছর যাবত, যে আন্তর্জাতিক বিভিন্ন আর্থিক যে সংস্থাগুলো আছে সেসবে জায়গাতে ভারতীয় অর্থনীতিবিদ বা ভারতীয় প্রতিনিধিরা বিভিন্ন বড় বড় পদ কিন্তু লাভ করছে। ঠিক আছে? তো দেখো, আইএমএফ যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্থনীতি সংক্রান্ত সংস্থা পৃথিবীতে, তাতে ভারতের একজন ব্যক্তি, একজন অর্থনীতিবিদ বা একজন প্রতিনিধি, তিনি দায়িত্ব গ্রহণ করলেন। আইএমএফ গঠন হয় 22শে জুলাই 1944 সালে। এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি, আমেরিকা যুক্তরাষ্ট্রে অবস্থিত। ব্যবস্থাপনা পরিচালক বর্তমানে আছেন ক্রিস্টালিনা জর্জিভা। দেখো, পরে প্রশ্ন শুরু করার আগে আমরা দেখব বেশ কিছু সম্প্রতি এ মাসের নিয়োগ। আমরা গত দুদিনের ক্লাসেও এই নিয়োগগুলো সম্পর্কে আলোচনা পড়েছি, তাই এটা আজকে আর বলছি না, তোমরা একটু নিজেরা দেখে নেবে। পরের প্রশ্ন, সম্প্রতি ভারত তার প্রথম জাতীয় বায়ো ফাউন্ড্রি নেটওয়ার্ক চালু করেছে 2020 সালে। এর কোন নীতিমালার অধীনে? এই বায়ো ফাউন্ড্রি এই নেটওয়ার্কটা চালু করেছে কোন নীতিমালার অধীনে? এটা হচ্ছে বায়ো-E3 পলিসির অধীনে চালু করেছে। দেখো, এটা করার আগে আমি বায়ো ফাউন্ড্রিটা একটু বলবো। বায়ো ফাউন্ড্রি নেটওয়ার্ক কি? এটি হলো একটি প্রকল্প যা জৈব এবং প্রযুক্তিগত ধারণা ব্যবহার করে নতুন জৈব প্রযুক্তি পণ্য তৈরি করে এবং সেগুলিকে বাণিজ্যিকরণ করে। এইটা হচ্ছে এই বায়ো ফাউন্ড্রি নেটওয়ার্কের কাজ এবং কর্মকাণ্ড। তো এবার দেখি আমরা বায়ো-ই পলিসিটা কি জিনিস। 2025 সালে ভারতের বায়ো-E3 পলিসি, এটা হচ্ছে অর্থনীতি, পরিবেশ এবং কর্মসংস্থান, এর অধীনে তার প্রথম জাতীয় বায়ো ফাউন্ড্রি নেটওয়ার্ক চালু করে। এটা করে 2025 সালে। 2030 সালের মধ্যে দেশের উচ্চাভিলাষী 300 বিলিয়ন মার্কিন ডলারের জৈব অর্থনীতির লক্ষ্য অর্জনের দিকে এটি একটি বড় পদক্ষেপ। কেন্দ্রীয় বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং কর্তৃক উন্মোচিত এই উদ্যোগটি ভারতকে টেকসই জৈব প্রযুক্তি এবং দেশীয় জৈব উৎপাদনের জন্য একটি বিশ্বব্যাপী কেন্দ্র হিসাবে স্থান দেবে। ন্যাশনাল বায়ো ফাউন্ড্রি নেটওয়ার্ক হলো 6টি শীর্ষস্থানীয় জৈব প্রযুক্তি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত একটি সহযোগী জাতীয় স্তরের প্ল্যাটফর্ম। এটি জৈব প্রযুক্তি গবেষণাকে বাজার প্রস্তুত সমাধানে রূপান্তরিত করার জন্য ডিজাইন করা হয়েছে, যা উদ্ভাবনকে উৎসাহিত করে। বোঝা গেল? পরের প্রশ্ন। দেখো, প্রতিটা পয়েন্ট খুব ভালো করে বুঝবে, না বুঝতে পারলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। 9 নম্বর দেখো, মৎস্য শক্তি প্রকল্প কোন খাতের সঙ্গে সম্পর্কিত? দেখো, মৎস্য শক্তি প্রকল্প, এখানে মৎস্য যেহেতু আছে সেটাই হওয়া উচিত, মৎস্য ও জলজ পালন। দেখো, মৎস্য ও জলজ পালন মৎস্য শক্তি প্রকল্প 28শে আগস্ট 2020 সালে শ্রী জর্জ কুরিয়ান কর্তৃক চালু করা হয়েছিল। জর্জ কুরিয়ান কি? কেন্দ্রীয় মৎস্য, পশুপালন, দুগ্ধ এবং সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী। এটি কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের অধীনে ICSR, ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ, এই ICAR এর ফুল ফর্ম এটা। সেন্ট্রাল মেরিন ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট এর ভিঝিনজাম অঞ্চলে একটি স্থানের নাম ভিঝিনজাম আঞ্চলিক কেন্দ্রের দ্বারা বাস্তবায়িত হয়েছে। কর্মসূচি চালু করার জন্য সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক এবং CMFRI এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এটি প্রধানমন্ত্রীর বিরাসাত কা সম্বোধন প্রকল্পের অধীনে তৈরি করা হয়েছে এই প্রকল্পটা।
এই প্রকল্পটি একটি বছরব্যাপী পর্যায়ক্রমে প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে জেলে পরিবারগুলির আর্থিক সামাজিক সুস্থতা বৃদ্ধি করবে। ওকে, পরের প্রশ্ন দেখো, ব্রাইট স্টার এক্সারসাইজ একটি বহুপাক্ষিক এক্সারসাইজ যা আয়োজিত করে কোন দেশ? আয়োজিত করে কোন দেশ? এটা করে মিশর। প্রতি 2 বছর অন্তর অন্তর এটি আয়োজন হয় মিশরে। এটা শুধুমাত্র মিশরে আয়োজন হয়, কিন্তু আয়োজিত করে দুটো দেশ, মিশর এবং ইউনাইটেড নেশন, দুজনে মিলে করে, কিন্তু আয়োজিত হয় মিশরে। ওকে, তো দেখো, সশস্ত্র বাহিনী এবং সদর দপ্তরের সমন্বিত প্রতিরক্ষা কর্মীদের এমবিসিতে, মানে সশস্ত্র বাহিনী এবং মিশরে অবস্থিত যে সমস্ত এমবিসি গার্ড আছে তাদেরকে নিয়ে প্রায় 700 জনেরও বেশি কর্মী 28 আগস্ট থেকে 10 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মিশরের দ্বিপাক্ষিক অনুশীলন ব্রাইট স্টার 2025-এ যোগদান করেছে। 1980 সাল থেকে মিশর এবং মার্কিন যুক্তরাষ্ট্র ব্রাইট স্টার মহড়া আয়োজন করে এসেছে এবং এটি এই অঞ্চলের বৃহত্তম ত্রিসেবা বহুপাক্ষিক মহড়ার মধ্যে একটি। এটি দ্বিবার্ষিকভাবে অনুষ্ঠিত হয় 2 বছর অন্তর, যার শেষ সংস্করণটি 2023 সালে অনুষ্ঠিত হয়েছিল। ভারতের অংশগ্রহণ আঞ্চলিক শক্তি, স্থিতিশীলতা, নিরাপত্তা এবং অন্তঃকার্য ক্ষমতা এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলির সাথে সহযোগিতার প্রতি তার প্রতিশ্রুতিকে তুলে ধরে। পরের প্রশ্ন দেখব আমরা, সম্প্রতি কোন মন্ত্রণালয় দুর্বল গোষ্ঠীর জন্য উমিদ মডিউল চালু করেছে? এটা হচ্ছে সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয়। দেখো, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা, তালাকপ্রাপ্ত মহিলা এবং অনাথদের সহায়তায় উমিদ পোর্টাল, একটি নিবেদিত প্রাণ মডিউল চালু করেছে। এই উমিদ পোর্টালটা কি করবে? বলছে এই পোর্টালে যারা যোগ্য ব্যক্তি তাদের ওয়াকাফ, আলাল এবং আওলাদ সম্পত্তি থেকে, এই সমস্ত সম্পত্তি থেকে রক্ষণাবেক্ষণ সহায়তার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। এই উদ্যোগটি ইউনিফাইড ওয়াকাফ ম্যানেজমেন্ট, এম্পাওয়ারমেন্ট, এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট রুলস 2025-এর অংশ এবং এর লক্ষ্য হলো ঝুঁকিপূর্ণ সুবিধাভোগীদের কাছে আর্থিক এবং সময়োপযোগী ও স্বচ্ছ বিতরণ নিশ্চিত করা। পরের প্রশ্ন দেখব, ইন পেজ অফ কোয়ালিশন পলিটিক্স বইটি কে লিখেছেন? এটা লিখেছেন মনোজ কুমার ঝা। ঠিক আছে, তো এই ছিল আজকের 12টা প্রশ্ন, কারেন্ট অ্যাফেয়ার্স, খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে পুরো ভিডিওটা দেখবে এবং প্রত্যেকে সবগুলো বুঝবে। এটা বাদ দাও, এটা আগে একটা পেজ এসে গেছে। এবার দেখো, আমরা একটু রিভিশন করে নিই যেগুলো পড়লাম। ডায়মন্ড লিগ 2025, নীরজ চোপড়া সিলভার মেডেল। ওদিকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক নিউ দিল্লিতে তাদের নতুন একটি শাখা স্থাপন করেছে, যেখানে স্টার্ট আপ যারা আছেন তাদেরকে হেল্প করার জন্য। প্রতিরক্ষা প্রধানদের সম্মেলন, এটা থাইল্যান্ডে অনুষ্ঠিত হয়েছে, যেখানে এয়ার মার্শাল দীক্ষিত অংশগ্রহণ করেছেন। শুল্কমুক্ত তুলো আমদানি, যেটা তারিখ এ মাসের সেপ্টেম্বরের 31 পর্যন্ত ছিল, সেটাকে ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হতে চলেছে ভারত। EY নামে একটি আর্থিক এজেন্সি আছে যারা অর্থনীতি নিয়ে গবেষণা করে, তাদের পরিসংখ্যান অনুযায়ী আগামী 2038 সালের মধ্যে ভারত দ্বিতীয় বৃহত্তম পার্চেজিং পাওয়ার হয়ে উঠবে। উর্জিত প্যাটেল, যিনি IMF এর একটি পরিচালন কমিটির অনির্বাহী কমিটিতে যোগদান করলেন। প্রথম বায়ো ফাউন্ডারি নেটওয়ার্ক চালু হলো ভারতে। মৎস্য শিল্প প্রকল্প
চালু করলো। ওকে, তোমাদের বাড়ির কাজ দেখে রাখো। বাড়ির কাজ, আহ, একটা প্রশ্ন, কোন কিংবদন্তি ক্রীড়াবিদের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়, এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। ওকে, চলো তাহলে এই পর্যন্ত থাক। এই পর্যন্ত থাকলো, তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। আমি প্রতিদিন ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব, দেবো। থ্যাংক ইউ।